এবার শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে দুবছরে 2 ঘন্টা আটকে থাকলেন মন্ত্রীসহ মন্ত্রিসভার একাধিক সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। টুঙ্গিপাড়া যাওয়ার পথে সকাল 10টায় ফেরিতে আটকা পড়েন তারা। পরে বেলা 12টার দিকে কাওড়াকান্দি পৌঁছান স্পিড বোটে। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবচেয়ে খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জেনে দিচ্ছি শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু, শেষ মুহূর্তে সব জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি। নাসিরনগরে হামলাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আশ্বাস। চট্টগ্রামের কাছে 29 রানে হেরে আসর শুরু কুমিল্লার। ঢাকার সামনে বরিশালের 149 রানের চ্যালেঞ্জ। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে কে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিলারি না ট্রাম্প? মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতো জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে। প্রচারের শেষ মুহূর্তের একাধিক জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে গড়ে 3 থেকে 4 পয়েন্ট এগিয়ে। ভোট শুরু হওয়ার পর নিউ ইয়র্কের চাপাকুয়াতে ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন। তার রানিং মেট টিম কেইন ভোট দিয়েছেন ভার্জিনিয়ায়। এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্কের ম্যানহাটানে ও রানিং মেট মাইক পেন্সের ইন্ডিয়ানায় ভোট দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে এবার নিবন্ধিত ভোটার প্রায় 15 কোটি। এবার 10 থেকে 12 কোটি ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে প্রায় 5 কোটি আগাম ভোট পড়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সময় রাত 11টায় নিউ হ্যাম্পশায়ারের গ্রাম ডিক্সভিল নচে প্রথম ফল ঘোষণা হবে। তবে নিউ হ্যাম্পশায়ারের পুরো ফল জানতে অপেক্ষা করতে হবে ভোর 6টা পর্যন্ত। সবশেষ ফল আসবে আলাস্কা থেকে, তা জানা যাবে কাল বাংলাদেশ সময় দুপুর 12টায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, চলে যাচ্ছে তার কাছে। মামুন, কি মনে হচ্ছে এখন পর্যন্ত? আসলে আমরা দেখছিলাম যে হিলারি সবগুলোতে এগিয়ে আছে, ওখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে শেষ অবধি কি হবে? এগিয়ে যে আছে সেটা কি করে বোঝা গেল? এটা মূলত জনমত জরিপটাই এখনো আছে, কারণ ভোট যারা দিয়েছে তাদের ফলাফল পেতে আমাদের আরো অপেক্ষা করতে হবে। তো এখন বোঝা যাচ্ছে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে, কারণ এখানে আমি আগে বুলেটিনও বলেছি আপনাদের যে এখানে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আছে, তার মধ্যে গিয়ে মানুষ একটা সময় বের করে 5-10 মিনিটের জন্য কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। এখানে আমাদের দেশের মতো ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া, ভোটের জন্য হাঙ্গামা করা, এসব কিছু নেই। এটা যে শুধু এবার তেমনটি না, কিন্তু সাধারণত এখানকার রেওয়াজি হচ্ছে এটা যে মানুষের সারাদিন কাজ করবে, ফাঁকে গিয়ে ওরা ভোট দিয়ে আসবে। আর আপনি জানেন মানুষের ভোট দেওয়ার সুবিধার জন্য এখানে অনেকগুলো ব্যবস্থা চালু আছে। যারা আজকে ভোট কেন্দ্রে যেতে পারবেন না কিংবা তার নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না, তাকে অ্যাবসেন্টি ভোটার্স বলা হচ্ছে, অর্থাৎ তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা আছে। আবার যারা কাজের জন্য অথবা আগে থেকে কোনো কাজ যদি শিডিউল করা থাকে তার জন্য যদি আজকে কেন্দ্রে যেতে না পারেন, তাদেরকেও অগ্রিম ভোটও নেওয়া হয়েছে এবং প্রায় 4 থেকে 5 কোটি অগ্রিম ভোট অলরেডি নেওয়া হয়ে গেছে। হিস্পানিক ভোটারদের ভোটটা এবার আগের সববারের চেয়ে বেশি বলা হচ্ছে যে তারা অনেক বেশি সংখ্যক ভোট দিবেন, এরকম একটা ধারণা করা হচ্ছে। এই ধরনের কোনো কিছু কি আপনার কোথাও নজরে এসেছে যে আসলেই ওনারা বেশি পরিমাণে ভোট দিতে যাচ্ছেন, এরকম কিছু? হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এবার বেশি দিবে, কারণ এবার বিভিন্ন কারণে এই নির্বাচনটি আলোচিত। কারণ একটা বিশেষ করে কট্টরপন্থী যারা আমেরিকান, তাদেরকেও উস্কে দিতে পেরেছেন ট্রাম্প বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে। আপনি যেটা বলেছেন যে ভোটার শুধু উপস্থিতি বেশি না, এবার আলোচনার কেন্দ্রবিন্দু আছে ভোট। বিশেষ করে যারা এখানে আমেরিকান আছে তারা তাদের সময় পেলে আলোচনা করছে, অর্থাৎ কাজকর্ম বাদ দিয়ে শুধু যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এমনটি না। কিন্তু হিস্পানিক ভোট বাড়বে, এটা নিশ্চিত। কারণ আমি অনেকগুলো এখানে অঙ্গরাজ্যে ঘুরে এসেছি। আমি পেনসিলভেনিয়া গিয়েছিলাম, নিউ জর্জিয়া গিয়েছি এবং এইসব জায়গায় এবং বিভিন্ন জায়গায় কথা বলেছি। আমি নিউ হ্যাম্পশায়ারে কথা বলেছি, ফ্লোরিডায় অবস্থানরত বাঙালিদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই বলছেন যে এবারের ভোটের টার্ন রাউন্ড ওভারঅল বাড়বে, অর্থাৎ
প্রথমে ধারণা করা হয়েছিল যে দুইজন প্রার্থীর যোগ্যতার বিচারে এবার ভোট কম হবে, কিন্তু শেষের দিকে এসে যেটা বোঝা যাচ্ছে যে এবার ভোট অন্যবারের চেয়ে বেশি কাস্ট হতে পারে, কারণ দুইজনই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিভিন্নভাবে তারা আলোচনায় এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে বলছিলেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। এদিকে ব্যাটল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত রাজ্যগুলোর ফলেই নির্ধারিত হতে পারেন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট। জনমত জরিপে দেখা যাচ্ছে রাজ্যগুলোতে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় কাছাকাছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসব রাজ্যের ফলের উপরই নির্ভর করছে দুই প্রার্থীর জয় পরাজয়। সিএনএনের হিসাবে রিপাবলিকানদের ঘাঁটি হিসাবে পরিচিত 20টি রাজ্যে ধরে নেওয়া হচ্ছে জিততে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জনসংখ্যার দিক দিয়ে বেশিরভাগই ছোট হয় রাজ্যগুলোতে ইলেকটোরাল ভোটের সংখ্যা 157। অন্যদিকে হিলারি জয় পেতে যাচ্ছেন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ 17টি রাজ্যে। ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসাবে পরিচিতি পাওয়া এসব রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা 200। বিবিসির জরিপ বলছে ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসাবে চিহ্নিত হয়েছে 13টি রাজ্য। এর মধ্যে 6টি রাজ্যে 5% বা তার বেশি ব্যবধানে এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন। রাজ্যগুলোতে ইলেকটোরাল ভোটের সংখ্যা 72। শুধু এই 6টিতে জয় নিশ্চিত হলেই হোয়াইট হাউসে এবার প্রেসিডেন্ট হিসাবে পা রাখবেন হিলারি। অন্যদিকে ট্রাম্পের পক্ষে থাকা জর্জিয়া ও আইওয়া রাজ্যে ইলেকটোরাল ভোট 22টি। বাকি 5টি রাজ্যে দুই প্রার্থীর জনপ্রিয়তার ব্যবধান খুবই কম। ব্যাটল গ্রাউন্ড হিসাবে পরিচিত রাজ্যগুলোতে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 173টি। পর্যবেক্ষকরা বলছেন হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পের টিকে থাকার পথ অনেকটাই কঠিন। তাদের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে জরিপকে ভুল প্রমাণ করতেই হবে ট্রাম্পকে। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কি মনে হচ্ছে আপনাদের? হিলারি ক্লিন্টন আজকে যখন ভোট দিয়ে বেরিয়ে আসছিলেন তখনকার সংবাদ মাধ্যমে তখন তাকে দেখানো হচ্ছিল, তাকে খুব খুশি লাগছিল। একটি বিষয়ে সেই খুশির একটি কারণ হতে পারে যে হিলারি মনে করেছিলেন যে এত বেশি লোক আসলে ভোট দিতে আসবেন না, কারণ ভোট দেওয়া সম্পর্কে এক ধরনের নিষ্প্রিয়তা তৈরি হয়েছিল, এক ধরনের আতঙ্ক কাজ করছিল মানুষের মনে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মানুষ আসলে ভোট দিতে এসেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আজকে ভোট শুরুর পরে তার প্রতিক্রিয়া যেটি প্রথম পাওয়া গেছে সেখানে তিনি বলছেন যে আমি যদি এই নির্বাচন না জিতি তবে সেটা হবে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় টাইম, এনার্জি এবং মানি লস। এবং আমি টুইটার থেকে দেখছি যে ডোনাল্ড ট্রাম্প ঠিক 1 ঘন্টা আগে একটা টুইট করেছেন যে টুডে উই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এবং তিনি কিন্তু 6 ঘন্টা আগে আরো একটি টুইট করেছিলেন যে আমরা আজকে মিশিগান স্টেটে যাচ্ছি এবং আমরা মিশিগান স্টেটও আমরা জিতে নেব। তো আপনার টুইটারে কথাটা শুনে মনে পড়লো বারাক ওবামা তার একটি ইয়েতে বলেছিলেন যে হিলারি ক্লিন্টন আসলে সবসময় কাজই করবে, পরিশ্রম করে আসলে উন্নতি করবে, আদার দেন খালি টুইট করা ট্রাম্পের মতো। এবং টুইট করা নিয়ে আরেকটি ইন্টারেস্টিং কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে ওবামা হবেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ওয়ার্স্ট প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট হিসেবে যার ম্যাচ শেষ হতে যাচ্ছে। ওবামা ফিরতি টুইট করেছিলেন যে অ্যাট লিস্ট আই গো ডাউন এজ এ প্রেসিডেন্ট। তো সেগুলি নিয়ে নানা ধরনের মজাই হচ্ছে সেখানে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প অবশ্য নিজের ডাক নাম আমেরিকা রেখে নিয়েছেন। অনেকে বলছেন এটাকে একটা জিনিস খালেদ এবং মোমো, এটা ঠিক যে আসলে আজকে হিলারি ক্লিয়ার ফেভারিট। আমি যতগুলো অ্যানালাইসিস দেখছিলাম ব্যাটল গ্রাউন্ড গুলো বাদ দিলে এখন পর্যন্ত হিলারি এগিয়ে আছেন। তবে হিলারিকে যদি ধরে নেই যে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট, তবে আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তার যে গিমিক গুলো, তার যে করবেন না, আপনি তাকে কোনো না কোনো জায়গায় দেখা হবে, রিয়ালিস্টিক হতে হবে। অ্যাপ্রেন্টিসের নতুন সিজন চালু করবেন, আমার খুব প্রিয় শো ছিল অ্যাপ্রেন্টিস চালু করবেন বা আরেকটা কোনো বিউটি পেজেন্ট চালু করবেন, তার তো আসলে চালু করার মতো কোনো কিছুর অভাব নেই। বরং প্রেসিডেন্ট হলে হয়তো তার এগুলি গিমিক আপনি আরেকটু কম দেখতে পেতেন, তাকে হয়তো আরো অনেক সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতো, আলেপ্পো ফাইনালি এটা শেষ হচ্ছে। অনেক দিন ধরে, এতদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পুরো প্রক্রিয়াটা চলে, এটা আসলে টু সাম এক্সটেন্ট অনেকের জন্য হয়তো টায়ারিং, যারা কভার করে সাংবাদিকরা। আমার মনে হয় আপনি যদি পুরো সময়টা ধরেন 1 বছর 7 মাস 19 মাস, মানে প্রাইমারি, ককাস, চূড়ান্ত মনোনয়ন, ডিবেট, মানে এনাফ ইজ এনাফ। আমেরিকার ইলেকশন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন, আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন। আমরা একটা বিরতি নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাম্প্রদায়িক হামলা চালিয়ে যারা বিষ বাষ্প ছড়াচ্ছে তারা কোনোভাবেই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি জানান মন্ত্রী।
নাসিরনগরে হামলার 9 দিন পর ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেন সুধী সমাবেশে। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। সমাবেশে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও পুলিশ ও র্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তারাও যোগ দেন। সমাজ দেশের নিরাপত্তা প্রশ্ন আসবে, তখন আমরা সবাই আইন শৃঙ্খলা চালাবো। স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে পৌঁছে প্রথমে যান ক্ষতিগ্রস্ত গৌর মন্দিরে। এ সময় এলাকার সাংসদ, প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা যোগ দেন আশুতোষ স্কুল মাঠে সুধী সমাবেশে। মন্ত্রী সাইদুল হক অভিযোগ করেন, ঘটনায় জড়িতরা নাসিরনগরের বাইরের লোক। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা এগিয়েছে। 14টা ট্রাকের মধ্যে 70 হাফ প্যান্ট পরা, হাফ শার্ট, এবং এরা নাসিরনগরের উপজেলার কোন লোক নয়। আমাদের কিন্তু সঠিকভাবে এটাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। হয়তো আমাদের কিছু সময় লাগছে। আমরা সবসময় বলি, আমরা জজ মিয়ার নাটক তৈরি করি না। আমরা যেটা ধরি সেটা সঠিক ব্যক্তিটাই ধরি। আমরা যেটা ধরি তাকে উপযুক্ত প্রমাণস্বরূপ ধরি। আমরা যারা যারা এগুলি করেছেন সবকেই আমরা ধরবো। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পাশাপাশি পুলিশের আইজি নাসিরনগরের সাম্প্রদায়িক সমাবেশ কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। নাসিরনগরে কেন মিটিংটি হলো, এই প্রশ্নটির কিন্তু আমি উত্তর খুঁজে পাইনি। নিশ্চয়ই উত্তর পেতে হবে আমাদের। প্রশাসন নিশ্চয়ই দেখবেন। আপনারা মিটিং অর্গানাইজ করলেন, মিটিং নিয়ন্ত্রণ করতে পারেন নাই, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে না? এই জনগণ হলো, এই দায়িত্ব কি আপনাদের কাঁধে আসবে না? অবশ্যই আসা উচিত। সমাবেশে উপস্থিত সব ধর্মের প্রতিনিধিরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ ও অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খুলনা আদালতে মন্ত্রী সাইদুল হকের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার হয়েছে। সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী বিধান ঘোষ। তার অভিযোগ, নাসিরনগরে হামলার পর সাইদুল হক সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, যদিও পরে বিষয়টি গণমাধ্যমে অস্বীকার করেছেন তিনি। বিচারিক হাকিম সুমি আহমেদের আদালতে অভিযোগটি শুনানির পর মামলাটি প্রত্যাহার করে নেন বাদী। আপনারা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটা 19 মিনিটে ফিরে এলাম রাতনাটে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচিত করবে জনগণ। বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের যৌথ সভায় তিনি কথা বলেছেন। এ লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে দলের সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নতুন কমিটি। টানা 8 বার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নতুন কমিটির সদস্যদের সাথে নিয়ে জাতির পিতা সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। ছোট বোন শেখ রেহানাও তার সাথে ছিলেন। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন দলের নেতারা। পরে সমাধিসৌধ কমপ্লেক্সের মসজিদে মিলাদে যোগ দেন। বিকেলে টুঙ্গিপাড়ায় নবনির্মিত পারিবারিক ভবনে শেখ হাসিনার সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভা। এ সময় দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং সেই গতিধারাটা যেন অব্যাহত থাকে, তাই জনগণের সমর্থন সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। ঠিক যেভাবে জনগণ আমাদেরকে 2008-এ ভোট দিয়ে নির্বাচিত করেছে, 2014 সালে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা আশা করি 2019 সালের মধ্যে যে নির্বাচন হবে সেখানেও তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখবে। বিএনপি জামাত জোট দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কোনো মূল্যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেখানে মানুষের ভিতরে একটা ভালো জাগরণ সৃষ্টি হয়েছে, কারণ কেউ এই সন্ত্রাসের পথ চায় না, কেউ জঙ্গিবাদী চায় না, প্রত্যেক মানুষ শান্তি চায়। আর সেই শান্তি নিরাপত্তা আমরা দিতে বদ্ধপরিকর এবং তার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নেব। সভায় বিজয়ের মাসের কর্মসূচি সফল করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মুলতবি যৌথ সভা বুধবার আবারও বসবে গণভবনে। টুঙ্গিপাড়ায় দলের সর্বোচ্চ ফোরামের এত বড় সভা আওয়ামী লীগের ইতিহাসে এটিই প্রথম। এই যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরো উন্নত করা এবং আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ডিএমপি 27 শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেও সমাবেশ করেনি দলটি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কোনো অনুমতি চাওয়া হয়নি বলে জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে চায় বিএনপি। এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 13ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়া হবে। বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়া সংবিধান লঙ্ঘনের শামিল বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা আমাদের জনসভা করার অনুমতি চাইছে, তাই চাইছি 13 তারিখ, আগামী 13 রোববার। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনতে কমিশন গঠন করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। মন্ত্রী বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্যকে হত্যা করতেই খুন করা হয়েছিল চার নেতাকে। তিনি বলেন, জিয়া ও মোস্তাক, বঙ্গবন্ধু সহ চার নেতার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে জড়িত। ইতিহাসের স্বার্থেই তাদের মরণোত্তর বিচার করতে হবে। এই বঙ্গবন্ধুর হত্যা, জেলখানা হত্যার জন্য কমিশন গঠন করতে হবে। কালকেও আমি বলেছি, জিয়াউর রহমান, মুস্তাক, খনি মুস্তাকদের মরণোত্তর বিচার অবশ্যই করতে হবে যদি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং এই হত্যার ইতিহাস যদি আমরা সঠিকভাবে উদ্ঘাটন করতে পারি। খেলাধুলা খবরের জন্য রুবাইদ আপনার কাছে চলে যাচ্ছি। তামিম হাফ সেঞ্চুরি করেছেন, হাফ সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। মানে দিনটি এর চেয়ে ভালো, দিনটি ভালো হতে পারতো না। এবং আজকে সাকিব আল হাসানও কিন্তু একটি উইকেট পেয়েছেন, তবে রান একটু খরচ হয়ে গেছে বেশি। 3 ওভারে 23 রান দিয়েছেন সাকিব আল হাসানের জন্য একটি উইকেট। আপনার এটা বলতেই হবে, সাকিব আল হাসান একটি উইকেট পেয়েছেন। এখন ব্যাট হাতে তার অবদান বাকি আছে। যাই হোক, খেলাটি চলছে, আমি সেটির খবর জানাবো, তবে তার একটা বিরতি নিয়ে নিচ্ছি। নটা 30 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। বিপিএল এর দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের দেয়া 149 রানের টার্গেটে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। 7 ওভার শেষে তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে 76 রান। দারুণ শুরু করেছেন মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারা। শুরুর 5 ওভারে 57 রান তোলেন এই জুটি। এর আগে টসে ব্যাট করতে নেমে 44 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল বুলস। মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের 50-তে 150-র কাছাকাছি রান করে বরিশাল। নাফিস করেন 5। 50-এ অপরাজিত থাকেন মুশফিক। ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে ঢাকা ডায়নামাইটস। অনুশীলনে কবজিতে চোট পাওয়ায় টুর্নামেন্ট শেষ হয়ে গেছে তানভীর হায়দার। বিপিএল শেষে জাতীয় দলের সাথে অস্ট্রেলিয়ার ক্যাম্পে যোগ দেওয়া নিয়েও শঙ্কা রয়েছে তরুণ লেগ স্পিনার। এর আগে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে 29 রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 162 রানের টার্গেটে 132 রান করে চ্যাম্পিয়নরা। 8-এর কাছাকাছি আস্কিং রেটে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়ান্স। এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। 54 রানে অপরাজিত থাকেন তিনি। তবে আর কেউ অবদান রাখতে না পারায় হারতে হয় কুমিল্লাকে। চট্টগ্রামের হয়ে মোহাম্মদ নাবি 24 রানে নিয়েছেন 4 উইকেট। দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল আর শোয়েব মালিকের ব্যাটে বোর্ডে 162 রান তোলে ভাইকিংস। তামিম তুলে নেন আসরের প্রথম 50, 54 করে রান আউট হন। শোয়েব মালিক অপরাজিত থাকেন 42 রানে। সঠিকভাবে খুঁজে নিলে পাকিস্তান ভারতের থেকে বেশি প্রতিভা বাংলাদেশে ছড়িয়ে আছে বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। 8টি আঞ্চলিক অ্যাসোসিয়েশন গঠনের অনুমোদন পেয়েছেন সোমবারের বোর্ড সভায়। দ্রুত বাস্তবায়ন হলে তা দেশের ক্রিকেটের উন্নতিতে সহায়ক হবে বলেছেন আকরাম। ঢাকা কেন্দ্রিক না রেখে আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিলে সামনে আরো তারকা উঠে আসবে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। এদিকে নতুন 2টি মাঠ পাওয়ায় ঘরোয়া ক্রিকেটের ভেন্যু সংকট অনেকটা কাটবে বলে মনে করছেন আকরাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠ ও বিটিসিএল এর মহাখালীতে অবস্থিত মাঠ 2টি দ্রুত উপযোগী করে ম্যাচ আয়োজনের আশাবাদী ক্রিকেট বোর্ড। এইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। নভেম্বরের 3য় সপ্তাহে হংকংয়ে যাচ্ছে দল। এদিকে 2-1 দিনের মধ্যে জাতীয় দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সহকারী কোচ মাহবুব হারুন। জার্মানি থেকে ফিরে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছে জাতীয় দল। তবে হেড কোচ জার্মানির অলিভার ও প্রধান উপদেষ্টা পিটার গেরহার্ট না আসায় আপাতত খেলোয়াড়দের কোচিংয়ের বিষয়টি দেখছেন সহকারী কোচ মাহবুব হারুন। কালকে কোচ আসবে, 7 দিনের মধ্যে আমাদের টেকনিক্যাল এবং আমাদের গেম প্ল্যানিং এর উপরে ওয়ার্কআউট হবে, যেটা কোচের ইনফরমেশন। জার্মানিতে অনুশীলন ক্যাম্প শেষে নিজেদের অবস্থান যাচাইয়ে পোল্যান্ড ও অস্ট্রিয়ান ক্লাবের সাথে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যদিও একটি ম্যাচও জিততে পারেনি তারা। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় হকির সঙ্গে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে সেটা ভালোভাবে টের পেয়েছে জাতীয় দল। আমরা ড্র করেছি 4টাতে এবং হারছি 4টাতে, তো তার কম্বিনেশনগুলো অনেক ভালো ছিল, কারণ তারা আমাদের থেকে অনেক বেটার টিম এবং অবস্থানে তারা আমাদের থেকে এগিয়ে। যেগুলো আমরা ওয়ার্কআউট করছি ওটার উপরে আবার নতুন করে আবার কিছু হয়তো জয়েন হতে পারে বা পুরান প্ল্যানে আমরা আবার ওয়ার্কআউট করবো যে কতটুকু পারফেক্ট করা যায়।
বিশ্ব হকিতে বাংলাদেশের অবস্থান 32। আসরে চ্যাম্পিয়ন হলে চলে আসবে সেরা 30-এর মধ্যে। 23 সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন শুরু হলেও দলের কোচ জানান কয়েকদিনের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হতে পারে। ক্যাম্পে টোটাল 23 জন খেলোয়াড় আছে, এখান থেকে মূল দল 18 জন। আগামী 2-1 দিনের মধ্যেই মূল দল ঘোষণা হবে। AHF কাপের পর 2017 মার্চে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2। তার আগে AHF কাপে শিরোপা জিতে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। দুর্বৃত্তদের হামলায় কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন সরকার সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। সকালে দাউদকান্দির গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। দলীয় কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ। একটি মামলায় হাজিরা দিতে কুমিল্লা জেলা আদালতে যাচ্ছিলেন মনির হোসেন সরকার ও তার লোকজন। গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় তাদের মাইক্রোবাসের গতিরোধ করে প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যায় দুর্বৃত্তরা। এইটা নিয়ে মানে এই নির্বাচন কেন্দ্র কইরেই তারা এরকম একটা যে আমাদের রাজনীতি কিছু মামলা ছিল, আমগো রাজনীতি কিছু মামলা ছিল, যে মামলা ডেকে আমরা হাজিরা দিতে যাইতেছি। আগে ঠাস ঠাস করে গুলি করে গ্লাসটি ভাঙছে, ভাঙার পরে আঙ্গো 2 লোক দৌড়তেছে, আমরা 6 জন শুধু গাড়ির ভিতরে ছিলাম। আমি গাড়ির নিচে শুছি, চেয়ারম্যান জানি ব্যথা না লাগে গায়ে। আমি চেয়ারম্যান নিচে, চেয়ারম্যান আমার উপরে। এরপরে হ্যাঁ ঠিক আছে, এরপরে আমার এই 2 ছোট ভাই এরপরে কোবাইছে, এরপর ঠেকাই গুলি করছে। গুরুতর অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 2 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও মনির হোসেন প্রতিপক্ষের হামলার শিকার হন। নিহতের ভাইয়ের দাবি, রাজনৈতিক কারণে খুন হয়েছেন তার ভাই। পেছন থেকে ভাই ওই মজিদপুর বাইরে ভাই 2 বার এলো, 3 বার ভাই মারিয়ে ভাইস চেয়ারম্যান ভাই মজিদপুর একবার মারার প্ল্যান করছে, তিতাস একবার মারার প্ল্যান করছে, কদিন আগে করিকান্দি সব বাইরে মারার প্ল্যান করছে, বাইরে উন্ডা ঘুরছে ভাই। দলীয় কোন্দলের জেরেই এই হত্যাকাণ্ড, দাবি উপজেলা যুবলীগ নেতাদের। আমরা ছিলাম উপস্থিত, যারা এক্সিট থাকলে বলতে পারতাম, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক গ্রুপিং ছিল, গ্রুপিং এর কারণে সমস্যা ছিল। প্রাথমিকভাবে পুলিশও বিষয়টিকে দলীয় কোন্দল হিসেবেই দেখছে। তিতাসে এমনি কিছু গ্রুপিং আছে, কিন্তু এই ঘটনার সাথে কে কে কি বিষয় এখনো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের কলেজ ছাত্রী খাদিজার উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক হারুনুর রশিদ। 15 নভেম্বর অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে। অভিযোগপত্রে 36 জনকে সাক্ষ্য করা হয়েছে। গত 3 অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে আহত করে বদরুল। বিনা বিচারে 16 বছর কারাগারে আটক থাকার পর পুরান ঢাকার মোহাম্মদ শিপনকে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে হাইকোর্ট। একই সাথে হত্যা মামলাটি 60 কার্য দিবসের মধ্যে নিষ্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি JBM হাসানের বেঞ্চ এই আদেশ দেন। আদালত আদেশে আরো বলেন, শিপন জামিনে বের হওয়ার পর কোনো আশ্রয় না পেলে তিনি যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন তাহলে তার পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। আইনি সহায়তা কেন্দ্রকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 1994 সালে সূত্রাপুরে 2 মহল্লার মধ্যে সংঘর্ষে মাহতাব নামে এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় দ্বিতীয় আসামি 2000 সালে গ্রেপ্তার হন শিপন। ওই মামলার দ্বিতীয় আসামি শিপন 2000 সালে গ্রেপ্তার হন। তার কোনো আইনজীবী না থাকায় দীর্ঘ 16 বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এবার একটি বিরতি নিচ্ছে। আমরা ফিরে এলাম। হাতিরঝিলে তৈরি পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন BGMEA এর 18 তলা ভবন ভাঙতে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এতে BGMEA থেকে দ্রুত ভবন ভাঙতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রায় আরো বলা হয়েছে, BGMEA দ্রুত ভবন না ভাঙলে রাজউক 90 দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলবে এবং ভবন ভাঙার খরচ তাদের কাছ থেকে আদায় করা হবে। এর আগে 2011 সালে জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করা হাইকোর্ট ভবনটি ভাঙার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে BGMEA আপিল করলে আপিল বিভাগ তা খারিজ করে দেয়। হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়েছিল, ভবনটি হাতিরঝিলের সৌন্দর্য নষ্ট করছে এবং এটি অবৈধভাবে আইন লঙ্ঘন করে নির্মিত। সাধারণ যাত্রী নন, এবার শিমুলিয়া কাওড়াকান্দি রুটের ডুবোচরে ফেরিতে প্রায় 2 ঘন্টা আটকে থাকলেন খোদ নৌমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার একাধিক সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। সকালে প্রধানমন্ত্রী কর্মসূচিতে অংশ নিতে শিমুলিয়া থেকে রোরো ফেরি গোলাম মাওলাতে করে টুঙ্গিপাড়ায় রওনা হন নৌমন্ত্রী শাহজাহান খান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সহ কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা। সকাল 10টার দিকে ফেরিটি চায়না ড্রেজিং এলাকার ডুবোচরে আটকা পড়ে। এর প্রায় 2 ঘন্টা পর বেলা 12টার দিকে স্পিড বোট ও টাগ বোটের সহায়তায় তাদের কাওড়াকান্দি ঘাটে পৌঁছানো সম্ভব হয়। নেতৃবৃন্দদের এখন আমরা এখান থেকে স্কুলে পার করে দিলাম, আর ওপারে আমাদের সার্বিক পরিবহনের গাড়ি আছে, সেগুলো রাখা আছে ওখানে, তারা ওই গাড়িতে চলে যাবে, আর এটা পার হয়ে গেলে এই গাড়িগুলো ওখানে। ট্রাম্প না হিলারি, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। ওহাব বলছেন আমেরিকার কোনো প্রেসিডেন্টই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসেনি, হিলারি বা ট্রাম্প দুজন তাদের বংশধর। হানিফ বলছেন অবশ্যই হিলারি, আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে পছন্দ করি না, কারণ ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাড়িয়ে দেবে। মিসবাউদ্দিন বলছেন আমি চাই অভিজ্ঞ এবং ব্যক্তিত্ব সম্পন্ন হিলারি প্রেসিডেন্ট হোক। আর আমিন বলছেন কে হবে তা বলবো না, তবে হিলারি হলে খুশি হব। ওয়াসিম আকরাম বলছেন আই থিংক হিলারি, শি ইজ পারফেক্ট। সুজন বলছেন 99% হিলারি, ক্লিন্টন 1%, ডোনাল্ড ট্রাম্প 1%। হাসান খান বলছেন কে নির্বাচিত হবে সেটা না ভেবে তাদের নির্বাচনী আদর্শ নিয়ে আমাদের ভাবতে হবে। আনু বলছেন আই উইশ হিলারি এন্ড থিংক শি ইজ পারফেক্ট ফর প্রেসিডেন্ট, বেটার দেন ট্রাম্প। আতিফ আহমেদ বলছেন হিলারি ইজ জেন্টল দেন ট্রাম্প, সো উই ওয়ান্ট আ জেন্টল প্রেসিডেন্ট। মাহফুজুর রহমান বলছেন হিলারি তো হয়ে গেছে, শুধু নির্বাচনে আনুষ্ঠানিকতা বাকি। আমাদের দেশে ট্রাম্পের জনপ্রিয়তা একেবারেই নেই দেখতে পাচ্ছি। তবে ওয়াহাবের যে প্রথম এসএমএসটি বা মেসেজটি, সেটার দিকে দৃষ্টি আনতে চাই। খালেদা এবং মহু, আমরা দীর্ঘদিন ধরে আমেরিকান রাষ্ট্রনায়কদের সমরনীতি বা পররাষ্ট্রনীতি দেখছি যে কোনো প্রেসিডেন্টই আসলে বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় তেমন একটা অবদান রাখতে পারেননি। হিলারি বা ট্রাম্পও যে খুব বেশি ডিফারেন্ট কিছু হবেন তেমনটা আশা করা কি ঠিক হবে? আপনাদের কি মনে হয়? বিশ্ব শান্তি তো আসলে আমেরিকান প্রেসিডেন্টদের কখনোই উদ্দেশ্য না। জি, কারণ মানে তারা একটা উদ্যোগ নেন, আপনার খেয়াল আছে যে সেই উদ্যোগটা অনেকটা এরকম, ধরেন আপনি যদি এখন মুরগির সাথে মানে সখ্য করেন তাহলে আপনি চিকেন ফ্রাই কি করে খাবেন, তো আপনি যদি মাছের সাথে আপনি সখ্য করেন আপনি মাছ ভাজা কি করে খাবেন। তবে রুবায়েত, দর্শকদের মতামতগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আসলেই হয়তো বাংলাদেশে ট্রাম্পের একমাত্র ভক্ত আসলে ফলোয়ার আপনি। আমি ঠিক ফলোয়ার, সবাই হিলারির কথাই লিখেন। আমি প্রি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ট্রাম্পের ফ্যান ছিলাম, এখনো আছি, এবং কালকে হেরে যাওয়ার পর আমি তার ফ্যান থাকবো, কারণ তাকে আমার খুব ভালো লাগে। তার যে গিমিক, তার যে অ্যাক্টিভিটিস রয়েছে, পুরো ক্লাউন ধরনের একটা পার্সোনালিটি রয়েছে, সেটা খুবই মজার। মানে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ঠিক আছে বলে মনে হয়, কারণ আমেরিকার প্রেসিডেন্টের কাজ হচ্ছে আমাদেরকে বিনোদিত করা, আমাদেরকে আমোদিত করা, সেই কাজটি ট্রাম্প ভালোই পারবেন বলে। তবে বেশিরভাগ আমেরিকানদের মতো বারাক ওবামাকে আসলেই মিস করব আমিও, সত্যি কথা। এই যে বললেন যে আমেরিকান প্রেসিডেন্টরা আসলে আমাদের অনেকটাই বিনোদন দেয়, অনেক বেশি পার্সোনালিটি সম্পূর্ণ বিনোদন আসলে মনে হয় বারাক ওবামা আবার একটু অন্য ধরনের এন্টারটেইনার ছিলেন। তিনি তার কথা, আচরণ এবং তার অ্যাথলেট বারাক ওবামাকে দেখতে আসলেই খুব ভালো লাগতো, বিশেষ করে। এবং আরেকজন মিশেল ওবামার কথা না বললেও না, মিশেল অসাধারণ ছিলেন। যাই হোক, দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, তারা অনেক মতামত পাঠিয়েছেন। আর এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজনে। শেষ করবো মার্কিন নির্বাচন নিয়ে রুশ চিড়িয়াখানার প্রাণীদের ভবিষ্যৎবাণীর কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।